শীত চলে যাওয়ার সময় হয়েছে। বেশ মনোরম আবহাওয়া চারিদিকে, হালকা ঠান্ডা, সাথে সাথে শিরশিরে ভাব। এমন সময় তেলে ভাজা আর চা হলে ব্যাপারটা একেবারে জমে ক্ষীর হয়ে যায়। এইসবই ভাবছিল অর্ণব হাঁটতে হাঁটতে। সেই বিকেলে নারায়ণগঞ্জের মেইন রোডে বাস থেকে নেমেছে সে। এখনো অবধি হোটেলটা চোখে পড়ছে না তার। ভাবতে ভাবতে হঠাৎ তার থেকে কিছুটা দূরে রাস্তার একটা বাঁক চোখে পড়ল। সেখানে একটা বড় সাইনবোর্ড দেখা যাচ্ছে মনে হচ্ছে। অর্ণব ভালো করে ঠাউর করে দেখল, ঠিক তাই, একটা চকচকে সাইনবোর্ড। তবে ওটাই নাকি। সে সেদিকে এগিয়ে গেল। জায়গাটার সামনে এসে সে দেখল, ঠিকই বুঝেছে, এটাই সেই বিখ্যাত স্বনামধন্য নারায়ণগঞ্জের রাতের হোটেল। হোটেলের সামনে একটা লোক স্যান্ডো গেঞ্জি পরে বসে কড়াইতে চপ জাতীয় কিছু একটা ভেজে চলেছে। সামনে বেঞ্চে দুজন লোক বসে রয়েছে। অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে চপ ভাজতে ভাজতে লোকটা মুখ তুলল। খোঁচা খোঁচা দাড়ি গোঁফ তার মুখে। এই এই কে ওভাবে দাঁড়িয়ে আছেন? কে ওখানে? কাকে চাই? আগে আমার নাম অর্ণব। আমি এসেছি সেই বর্ধমান থেকে। আমাকে খোকনদা পাঠালেন। খোকনদা? তা কোন খোকনদা বলো তো? আর কি চাও বাপু তুমি? অর্ণব এবার একটু ঘাবড়ে গেল। তবে কি ভুল জায়গায় এসে পড়ল নাকি সে। কিন্তু খোকনদা যে বলেছিল নারায়ণগঞ্জের মেইন রোডের ধারে এটাই একমাত্র হোটেল, চপ ভাজতে থাকা লোকটাও এক মুহূর্ত কি যেন ভেবে হঠাৎ বলে উঠল, ও, ওই বর্ধমানের খোকন মিস্ত্রির কথা বলছো নাকি? তাই বলো। তা হুলোদা বললেই তো আমি চিনতাম। দেখো দেখি কি কাণ্ড। তা তুমি তুমি কি করো গো? আগে হ্যাঁ, আসলে ওই অনেকক্ষণ থেকে খুঁজছি তো, তাই মাথাটা একেবারে গুলিয়ে গেছে। বেশ বেশ, তা কাজকর্ম সব বলেই পাঠিয়েছে তো হুলোদা। দেখো, মাইনে পাবে মাত্র 7,000, আর সাথে দুবেলার খাওয়া, আর তার বেশি। হ্যাঁ হ্যাঁ, সবই বলেছে খোকনদা। থরি আপনার হুলোদা। আমার কাজের খুবই দরকার, তাতে এই 7,000 টাকা অনেক, বুঝেছেন। ঠিক আছে, আমি হলাম নরেন ঘোষ। এই হোটেলের নিয়ম নিশ্চয় তুমি জানো। শুধু সন্ধ্যের পরেই খোলে এটা। হ্যাঁ, হোটেলের পেছন দিকে যাও, দেখবে আমার ঘর আছে। সেখানেই আপাতত ডেরা বাঁধোকে। অর্ণব কাঁধের ব্যাগটা নিয়ে হোটেলের ভেতর ঢুকল। লম্বা পুরনো ধাঁচের তৈরি হোটেলটা। লম্বা লম্বা কাঠের চেয়ার আর টেবিল পাতা। দেওয়ালগুলো হলদে ছোপ পড়ে গেছে চারিদিকে। এখন কোনো খদ্দেরের সম্ভাবনা নেই একজনকে ছাড়া। লোকটা কোণার দিকে বসে এক মনে চপ খাচ্ছে। লোকটার মুখ গম্ভীর মতন। কোনো দিকে নজর না দিয়ে সে এক মনে খেয়েই যাচ্ছে। অর্ণব তার সামনে দিয়ে হোটেলের পিছনের দরজা দিয়ে বের হলো। লোকটা তার দিকে ভ্রুক্ষেপও করল না। পিছনের ঘরটায় সে এসে দেখল ইটের তৈরি সাধারণ একটা থাকার জায়গা। ঘরের মধ্যে ঢুকল অর্ণব। ঘরটার মধ্যে একটা চৌকি পাতা, জলের কুঁজো আর একটা কাঠের আলমারিও রয়েছে। অর্ণবের বুকের থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে উঠল ঝমাঝম করে। অর্ণব চমকে পকেট থেকে সেটা বের করে কানে ধরল। তারপর গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ স্যার, বলুন। পৌঁছেছ? পেয়েছ তো? হ্যাঁ স্যার, আপনি যেরকম বলেছিলেন ঠিক তেমনি। হ্যাঁ হ্যাঁ, লোকটা নিজের মুখেই একটু আগে বলল হোটেল নাকি শুধুমাত্র রাত্রেই খোলে। তা বেশ বেশ, চেপে বসো এবার। আজ একেবারে হাতে নাতে ধরতে হবে ব্যাটাদের, বুঝতে পারলে? আর শোনো, হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই
নিশ্চয়ই, আচ্ছা আচ্ছা। আরও কিছু কথা ভেসে আসছিল ফোনের উল্টো দিক থেকে। এমন সময় হোটেলের সামনে থেকে তার নাম ধরে ডাক শোনা গেল হঠাৎ। স্যার, পরে রিপোর্ট দিচ্ছি আপনাকে, আমাকে আমাকে ডাকছে। জয় হিন্দ স্যার। বলেই উল্টো দিকে ঘুরে হাঁটা দিল সে বাইরের দিকে। মনে তার একটা চাপা ভয় আর অনেকখানি উত্তেজনা। ধরা পড়লে হয়তো জীবন নিয়ে টানাটানি হবে তার। হোটেলের সামনে যখন বেরিয়ে এলো, সে দেখল চপ খাচ্ছিল যে লোক দুটো, সেখানটা এখন খালি, চলে গেছে হয়তো। তা নরেনদা ডাকছিলে? হ্যাঁ, যে জন্য তোমাকে ডাকছি তখন তো ভালোভাবে কথাই বলা হলো না। যাই হোক, এবার বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে কি বলবো নরেনদা? তুমি হুলোদাকে কি করে চেনো? তোমাকে তো দেখে বড় ঘরের ছেলে বলেই মনে হচ্ছে। তা কি ব্যাপার, হ্যাঁ? হঠাৎ এই হাই রোডের ধারে অখ্যাত নারায়ণগঞ্জে কি করতে আগমন বাবা, হ্যাঁ? আজ 23 বছর লোকজন চড়িয়ে খাচ্ছি, মানুষ দেখলেই বুঝে যায় সে কোন বাড়ির। কি ব্যাপার, খুলে বলো। অর্ণব একটু আমতা আমতা করলো। লোকটা কি এরই মধ্যে তাকে সন্দেহ করছে নাকি? তবে কি এই লোকটাও? কি ব্যাপার বলো, নইলে কিন্তু কপালে চরম দুঃখ আছে তোমার বাপু। এই নরেনদা, কি বলবো, আমি আসলে পড়াশোনা শেষ করে 1000টা চাকরির পরীক্ষা দিয়েও পাশ করতে পারিনি। জানো তো, বাড়িতে বুড়ি মা আছে আর আমার কেউ নেই। তাই যা হোক একটা চাকরির জন্য হুলোদাকে বলেছিলাম। তিনি বললেন আর কি। তা ওই জন্যই হুলোদা এখানে পাঠালেন, তাই তো? তা বেশ, থাকো। তবে যা বলবো সব রকম কাজ করতে হবে কিন্তু। আরে হ্যাঁ দাদা, কাজ নিয়ে কোনো রকম কোনো অভিযোগ আমার কোনো দিনও আসবে না। ঠিক আছে, কিছু মনে করো না ভাই। আসলে এখানে রাতে হোটেল দিই বলে অনেকেরই সমস্যার মুখে আমায় পড়তে হয়, তাই তোমাকে একটু মেপে নিচ্ছিলাম। যাই হোক, ভেতরে যাও, অর্ডারটা নিয়ে এসো। অর্ণব অবাক হয়ে গেল কথাটা শুনে। ভেতরে লোক কোথা থেকে আসবে যে তার অর্ডার নেবে? ভেতরে যদি কেউ ঢোকে তবে তো তাকে তার সামনে দিয়েই হেঁটে যেতে হবে, এটাই তো একমাত্র রাস্তা। নরেন আবার তার দিকে চোখ তুলে তাকাতেই সে হন্তদন্ত হয়ে ভেতরের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল। বেঞ্চে এদিক ওদিক করে 3 জন লোক বসে আছে, ঢোক দুরস্ত জামাকাপড় গায়ে সকলেরই। বেশ অবাক হলো অর্ণব, এতগুলো লোক ভেতরে ঢুকলো কি করে, আর কোথা দিয়েই বা ঢুকলো? অবাক করার মতন বিষয় বটে এটা। নতুন চিড়িয়া নাকি? তাও ভালো, আগের জন তো ভয়ে দৌড় দিয়েছিল। তা তোমার সাহস আছে তো বাপু? মানে কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনারা ভেতরে কোথা দিয়ে ঢুকলেন? আর আগের জন একজন যে খাচ্ছিল সেই বা বের হলো কোথা দিয়ে? লোক 3 জন একে অপরের মুখ চাওয়াচাই করলো, চোখের ইশারায় যেন নিজেদের সামলে নিল তারা। অর্ণবের মাথা সত্যি গোলমাল হয়ে যাচ্ছে এবার। শোনো ঝগড়া, আমরা এখানকার বাধা খদ্দের, বুঝলে? আমাদের যাওয়া আসা নিয়ে অত মাথা ঘামিও না। আমরা ঠিক এখানে এসে হাজির হই আড্ডা দিতে। এই রাতের হোটেল একমাত্র বলতে গেলে আমাদের মেলামেশার জায়গা। এখন অর্ণব যেন আরও ঘেঁটে যায়, মাথা চুলকোতে থাকে। যে কাজের জন্য এখানে ছদ্মবেশে এসেছে সে সেটা করতে পারবে কিনা সেটা নিয়ে নিজের ওপর সন্দেহ হতে থাকে অর্ণবের। ওরে বাপু, হাঁ করে দাঁড়িয়ে থেকো না। নরেনকে গিয়ে বলো যে হুলোদা আর তার দলবল এসে পড়েছে। দেখবে ঠিক আমাদের অর্ডার তোমাকে দিয়ে দেবে। যাও যাও, দেরি করো না। অর্ণব একেবারে হতবাক হয়েই নরেনের দিকে ফিরে চলল। এই হোটেলের আনাচে কানাচে যেন শুধুই রহস্য, কিন্তু এই রহস্যের গভীরতার কোনো তল যেন সে পাচ্ছে না। অর্ণব নরেনের কাছে গিয়ে দাঁড়ালো। নরেন তখনও
এক মনে চপ ভেজেই চলেছে। আগুনের তাপে ছটা ছড়িয়ে পড়ছে তার মুখে। নরেন্দা, হুলোদা বলে একজন এসেছে আর বলল তোমাকে জানা। হলোটা এসে পড়েছে? তা ভালো। ওই তো ওরা তিনজনের সবাই 3টে করে আলুর চপ আর মাছের চপ আর সাথে চা খায়। দাঁড়াও, দিচ্ছি, তুমি দিয়ে এসো ওদের। অর্ণব ঘাড় নাড়ল। শুধু কেমন যেন গা শিরশির করছে তার। হোটেলটা মেইন রোডের ধারে হলেও বাস এখানে আসে না। চওড়া রাস্তার ওই মোড়ে লোক নামিয়েই তাড়াতাড়ি সরে পড়ে। চারিদিকে একেবারে নিঝুম, যেন কোনো অজরা গাঁয়ের মধ্যেকার রহস্যে ভরা এক জগতে পা রেখেছে সে। সময় যেন প্রায় 30 বছর আগে থেমে গেছে এখানে। এমন সময় কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে একটা লোক এসে দাঁড়ালো হোটেলটার সামনে। লোকটা গায়ে গতরে বেশ তাগড়ায়, চোখে চশমা, মুখে দাড়ি গোঁফের জঙ্গল। আরে আসুন আসুন, কোথা থেকে আসছেন? এখনই কিন্তু রাতের খাবার পাবেন না, আপনাকে বসতে হবে। লোকটা একবার অর্ণবের দিকে তাকালো খুনের দৃষ্টি নিয়ে। অর্ণবেরও কেমন যেন চেনা চেনা মনে হলো তাকে। না না, ঠিক আছে, আপনার হোটেলটা তো শুনেছি সারা রাতই খোলা থাকে। তা আমি বেশ কিছুক্ষণ আছি এখানে। আমি আসছি সেই লক্ষণপুর রয়েছে না, সেখান থেকে। আচ্ছা বেশ বেশ, তা ভেতরে গিয়ে বসুন না। এই অর্ণব, যাও যাও, খাওয়ার অর্ডারটা নাও। আগে আগে না না, আমার একজন বন্ধু আসবে, তারপরেই না হয় আমি অর্ডারটা দেব। বলেই লোকটা গটাগট করে ভেতরে চলে গেল। লোকটার চলে যাওয়াটা দেখল অর্ণব। তবে কি এই লোকটাই সে যার জন্য এখানে এই অদ্ভুত রাতের হোটেলে তার আশা? এর কিছুক্ষণ পরেই সেই 3জন লোকের খাবারের অর্ডারটা নিয়ে এলো অর্ণব। তারা তখন অট্টহাসি করে আড্ডা দিচ্ছে। হাসির আওয়াজে হোটেলের টিনের চালাইটা না উড়ে যায়। এবার অর্ণব সেই লোকটার দিকে একবার তাকালো। লোকটা ঝুলঝুল করে চারদিকে দেখছে আর নিজের ব্যাগটার ওপর হাত বুলাচ্ছে থেকে থেকে। ওর ভাবে অর্ণব বুঝল এই সেই লোক। সে মনে মনে ভাবল, ঠিক আছে, এর সঙ্গটা আসুক, তারপর ব্যাটাদের হাতে নাতে ধরা যাবে। অর্ণব আবার বাইরে এসে দাঁড়ালো। লোকটার সঙ্গটা যখন আসবে তখন তাকে হাতে নাতে পাকড়াও করতেই হবে। এই রাতের হোটেলের চোরাই মাল পাচারের কাজ হবে। নারায়ণগঞ্জের থানায় খবর পেয়েছিল তারা। অর্ণব নারায়ণগঞ্জ থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তাকে ছদ্মবেশে পাঠিয়েছেন কালো ব্যবসাদার দুটোকে হাতে নাতে ধরার জন্য। এই নরেন্দা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো, কি বলবে? বলছি, এই যে হোটেলটা তুমি রাতেই কেন খোলো? মানে বেশিরভাগ হোটেল তো দুপুরবেলায় ভালো চলে, তোমারটাই দেখি খোলে এই সন্ধেবেলা আর চলে সারা রাত। হ্যাঁ, তাহলে তোমায় কিছু বলে পাঠায়নি হুলোদা এই হোটেলের ব্যাপারে? অর্ণব কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা লম্বা লোক এসে দাঁড়ালো দোকানের সামনে। এই লোকটার চোখ মুখ সুবিধের নয়। অর্ণব বুঝল এই ব্যাটাই নির্ঘাত আগের লোকটার সাঙ্গাত। কিন্তু লোকটা তাকে অবাক করে দিয়ে সামনের পাতা বেঞ্চটায় বসে পড়ল। হোটেলের ভেতর সে গেল না। অর্ণব কেমন ভ্যাবাচাকা খেয়ে গেল। তবে সে কি ভুল লোককে সন্দেহ করছে? এমন সময় হঠাৎই হোটেলটার ভেতর দিয়ে একটা চিৎকার শোনা গেল, যেন চরম আতঙ্কে কেউ গলা ফাটিয়ে মারণ আর্তনাদ করে উঠল। অর্ণব তাড়াতাড়ি ভেতরে ঢুকে দেখল অদ্ভুত ব্যাপার। বেঞ্চগুলোতে কেউ নেই। খাওয়ার পর ডিশগুলো আর ব্যাগটা পড়ে আছে শুধুমাত্র। লোকগুলো গেল কোথায়? হাওয়ায় উবে গেল নাকি? এমন সময় নরেন আর সেই লম্বা লোকটা এসে ঢুকলো হোটেলের মধ্যে। তারাও ঢুকে অবাক হয়ে গেল। লম্বা লোকটা চারিদিকে তাকিয়ে ব্যাপারটা একটু মেপে নেওয়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎ সামনের বেঞ্চটার দিকে চোখ গেল তার।
ব্যাগটা দেখেই তার চোখ যেন ধক করে জ্বলে উঠল। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ব্যাগটার সামনে দাঁড়ালো। তারপর নরেন আর অর্ণবের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে উঠল, এ ব্যাগটা যে লোকটা সাথে করে এনেছিল সে কোথায়? কোথায় সে? কি করেছো তোমরা তার সাথে? কেন কেন মশাই? আর সে লোক কোথায় গেছে অত শত আমি জানবো কেমন করে? যত সব জানতো এখান থেকে। হ্যাঁ, আজ হোটেল বন্ধ, আজ কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, যান যান। লোকটা এবার সেটাকে তুলে নিল, তারপর হাত ঢুকিয়ে দিল ব্যাগটার মধ্যে। হাত ঢুকিয়েই তার কপালে ভাঁজ আরো গভীর হলো। চ্যাংরামো মারছেন? আমার সাথে চ্যাংরামো মারছেন? এই ব্যাগে যে জিনিসটা ছিল সেটা কোথায়? নরেন যেন আকাশ থেকে পড়লো এবারে। ব্যাগে কি ছিল সেটাই আমি জানি না, তা সেটা কোথায় তাই বা আমি জানবো কি করে শুনি? লোকটা এবার খেপে গেল, ব্যাগটা হ্যাঁচকা টান মেরে ফেলে দিল একদিকে। রাগে গড়গড় করে সে বলে উঠল, ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? জানিস জানিস আমি কে? এই ব্যাগে কলকাতার বিজলি জুয়েলার্স থেকে ডাকাতি করা 20 কেজি সোনার বিস্কিট ছিল। আর যে লোকটা ওগুলো নিয়ে এসেছিল সে আমার পার্টনার। তোরা লোকটাকে কোথায় গায়েব করলি? বল বল, সাথে জিনিসগুলো হাতিয়ে নিলি। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এখনো সময় আছে, ভালোয় ভালোয় সব বলে দে, নইলে। বলে সে পকেট থেকে একটা পিস্তল বের করলো, তারপর তাক করলো তার নলটা তাদের দিকে। অর্ণব পুলিশি স্বভাবেই মাথার উপর হাত তুলল। তার সন্দেহই এবার ঠিক, কিন্তু এখন আর কিছুই করার নেই তার। পিস্তলটা তার ব্যাগের পকেটে রয়েছে। এত তাড়াতাড়ি যে ওটা দরকার পড়বে সে বুঝতে পারেনি। নরেন কিন্তু তখনও একই রকমভাবে ভ্যাবাচাটা খেয়ে দাঁড়িয়ে রয়েছে। এ কি হলো? বল বল, কোথায় লোকটা আর কোথায় সরিয়েছিস জিনিসগুলো? বল। ওরে বাপু, আমি জানলে তো বলবো। এই হুলোদা, না এবার দেখছি তোমাদের জন্য চোর ডাকাতদের হাতে গুলি খেয়ে মরতে হবে। লোকটা নরেনকে ওপরের দিকে তাকিয়ে কথা বলতে দেখে একেবারে অবাক হয়ে গেল। অর্ণব কিন্তু অবাক হলো না, গা শিরশিরে ভাবটা যেন বেড়ে উঠল তার। এই, কার সাথে কথা বলছিস রে বেটা? কে আছে ওখানে? হ্যাঁ, তার কথা শেষ হলো না। দমক দমক অট্ট হাসিতে যেন কেঁপে উঠল টিনের চাল। সারা হোটেল বাড়িটাকে ঘিরে কারা যেন প্রবল অট্ট হাসিতে ফেটে পড়ছে। কি হচ্ছে? তোমাদের জন্য আমি রাতে হোটেল খুলছি যাতে তোমরা আড্ডা টাড্ডা দিতে পারো, আর তোমরাই আমার খদ্দেরদের হাফেজ করছো। লোকটা আর অর্ণব ততক্ষণে দুজনেই ভয়ে একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। এমন সময় হোটেলের মধ্যেকার তাপমাত্রা যেন হু হু করে নামতে শুরু করলো। কয়েক মিনিটেই হাওয়ার মধ্যে বাষ্প জমে আকার নিল 3টে ছায়া মূর্তির। টিনের চালের নিচেই হাওয়ায় ভাসছে তারা। অর্ণব আর নরেনের চারিদিকের চেয়ার টেবিলগুলো হাওয়ায় ভাসছে, মাটি থেকে ওপরে উঠছে। অর্ণব বুঝল এই রাতের হোটেলের প্রত্যেকটা খদ্দেরই অতৃপ্ত প্রেতাত্মার দল। ও হুলোদা, এরা বুঝতে পারেনি গো, ছাড়ান দাও, নতুন লোক সব। হুলোদা হুলো কিন্তু ছাড়ল না, লম্বা একটা হাত বাড়িয়ে খপ করে চেপে ধরল লোকটার গলাটাকে। কোকো করে উঠল প্রবল ঠান্ডা হাতের চাপে লোকটি। ছেড়ে দেব? এই আগের বেটাকে ঝুলিয়ে দিয়েছি গাছে, এই হতভাগাটাকেও ঝুলিয়ে দেব। বেটারা আমাদের বন্দুক দেখায়, এত বড় সাহস, তাই না রে? ঠিক ঠিক, আগের লোকটা আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যেতে বলেছিল, এত বড় সাহস। ওরা তো জানে না গো, এটা তোমাদেরই জায়গা, এটা তো ওরা জানে না। জানলে হয়তো বলতো না এসব কথা। ওদের ছেড়ে দাও হুলোদা। অর্ণব এতক্ষণ চুপ করে থাকলেও এবার সাহস করে সে বলে উঠল, হুলো বাবু, ওদের ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি ওদের যথাযথ শাস্তি দেওয়া আমার কাজ। আমি কথা দিচ্ছি আর কখনো কেউ আপনাকে এই রাতে এই হোটেলে বিরক্ত করতে আসবে না। ওকে ছেড়ে দিন। ওদের
তিনজনের মধ্যে থেকে একজন ঝড়ের মতন তার মুখের সামনে এসে দাঁড়ালো। ঠান্ডা হাওয়ায় যেন হাড় পর্যন্ত জমে গেল অর্ণবের। আমি পুলিশ স্যার, এই দুটো ব্যাটাকে ধরতে তো আমি এখানে এসেছিলাম। আপনারা এখানে আছেন জানলে আমিও কখনো এখানে আসতাম না, বিশ্বাস করুন। তার কথা শুনে নরেনও চমকে তার দিকে দেখল। তার রাতের হোটেলে আজ কত যে কাণ্ড ঘটছে। একে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু সকাল হলেই এখান থেকে চলে যাবি তোরা। নরেনের হোটেলের রাতের আড্ডার জায়গাটা আমাদের, একমাত্র আমাদের। চলে যাবি, চলে যাবি। আমি এক্ষুনি চলে যাব স্যার। বলছি ওই 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 যে ব্যাগের জিনিসগুলো ওটা কোথায় আছে একটু যদি বলে দিতেন, নইলে আমার চাকরিটা। আবার আবার হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ল চারিদিক। ঘরের বাতাস যেন কেঁপে উঠল, ঝপাট করে ফেলে দিল লোকটাকে। হোটেলের পিছনের জমিতে দেখিস। কথাটা বলতে বলতে হাওয়ায় মিলিয়ে গেল মূর্তিগুলো। টেবিলগুলো কয়েক মুহূর্ত পরেই ঝপ করে এসে পড়ল মাটিতে। তারা দুজনে পাথরের মতন দাঁড়িয়ে। ধীরে ধীরে ঝিঁঝির ডাক আবার শুরু হলো। নরেনবাবু, নরেনবাবু, ওরা কারা ছিল? নরেন ভাবলেশ মুখে তার দিকে তাকালো, যেন কিছুই হয়নি। আরে মশাই, ওদের জন্যই তো আমার এই রাতের হোটেলটা খোলা। বহু বছর আগে এই জায়গাটা একটা শ্মশান ছিল। রোজগারের আশায় খুব কমে জায়গাটা কিনে হোটেলটা দিই। সারাদিনে কোনো খদ্দের হতো না, বুঝলেন। তারপর হঠাৎ এক রাতে কি অকাজে হোটেল বন্ধ করতে দেরি হয়। তখনই দেখি দলে দলে লোক এসে খেয়ে যাচ্ছে হোটেলে। টাকা পয়সা চাইতে হয় না, ক্যাশ বাক্স ঝপা ঝপ ভরে যায় নিজে নিজেই। তখন বুঝেছিলাম এরা কারা। আমি ওদের দেখি, ওরা আমাকে দেখে। এই দিব্যি আছি। অর্ণবের পিঠ বেয়ে আবার ঠান্ডা বরফ জলের স্রোত নেমে গেল। আর ভুলেও এই নারায়ণগঞ্জে পা দেবে না সে। মনে মনে প্রতিজ্ঞা করল অর্ণব।